আমাদের পছন্দের অ্যাপগুলো যেগুলো আমরা রোজ ব্যবহার করি সেগুলো পর্দার আড়ালে কিভাবে একে অপরের সাথে কথা বলে এর পেছনে একটা গোপন ভাষা আছে যার নাম জেসন। অটোমেশনের জগতে এই নামটা শুনলেই অনেকে কেমন যেন একটু ঘাবড়ে যান। তো আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক করেছি এই জেসনের ভয়টাকেই দূর করব, এর সব রহস্য খুলে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। কখনো কি মনে প্রশ্ন এসেছে একটা অ্যাপ ঠিক কিভাবে অন্য একটা অ্যাপের সাথে যোগাযোগ করে? মানে এদের মধ্যে তো একটা বোঝাপড়া থাকতে হবে, তাই না? হ্যাঁ, ঠিক তাই। এর পেছনে একটা সর্বজনীন ভাষা কাজ করে, আর সেটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয়। জেসনকে যদি খুব সহজে বুঝতে হয় তাহলে ভাবা যেতে পারে এটা যেন কম্পিউটারদের নিজেদের ইংরেজি ভাষা। মানে আমরা যেমন একে অপরের সাথে কথা বলার জন্য বাংলা বা ইংরেজির মতো একটা কমন ভাষা ব্যবহার করি, ঠিক তেমনি বিভিন্ন সফটওয়্যার আর সার্ভারগুলো যখন নিজেদের মধ্যে ডেটা লেনদেন করে তখন তারা এই জেসন ভাষাটা ব্যবহার করে। এর পুরো নামটা হলো জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। আচ্ছা, এটাকে না একটা পার্সেল বক্সের সাথে তুলনা করা যায়। ভাবুন তো, বাইরে থেকে দেখতে সাধারণ টেক্সট মনে হচ্ছে, কিন্তু বক্সটা খোলার পর দেখা যাবে ভেতরে সবকিছু কি সুন্দর করে সাজানো গোছানো। ঠিক এইভাবেই জেসন ডেটাগুলোকে গুছিয়ে রাখে, যাতে যে কোনো কম্পিউটার খুব সহজে সেটা খুলে পড়তে আর বুঝতে পারে। আমরা প্রতিদিন যে অটোমেশন টুলগুলো ব্যবহার করি, যেমন ধরুন জ্যাপিয়ার বা N8N, এগুলোর পর্দার আড়ালে কিন্তু এই জেসনই আসল খেলোয়াড়। মানে এপিআই থেকে শুরু করে বড় বড় ডেটাবেস পর্যন্ত সব কিছুর পেছনেই এর হাত আছে। কাজেই বুঝতেই পারছেন এটা বোঝাটা কতটা জরুরি। যে কোনো নতুন ভাষা শিখতে গেলেই তো আগে তার গ্রামার বা ব্যাকরণটা জানতে হয়, তাই না? জেসনের ক্ষেত্রেও ব্যাপারটা একই। এটা বুঝতে হলে এর কিছু মূল নিয়মকানুন বা বিল্ডিং ব্লকস আছে, সেগুলো জানতে হবে। চলুন তাহলে এর গ্রামারটা একটু দেখে নেওয়া যাক। জেসনের একদম মূলে যদি যাওয়া যায় তাহলে পাওয়া যাবে কি ভ্যালু পেয়ার। ব্যাপারটা খুব সহজ। কে ভাবা যেতে পারে একটা লেবেল বা একটা প্রশ্ন, আর ভ্যালু হলো সেই লেবেলের ডেটা বা প্রশ্নের উত্তর। যেমন ধরুন, কি যদি হয় নাম, তাহলে তার ভ্যালু হবে মিশেল। এই টেবিলটার দিকে একবার তাকালেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, নেমের ভ্যালু মিশেল একটা টেক্সট মানে স্ট্রিং, তাই এটাকে ডাবল কোটেশনের ভেতরে রাখা হয়েছে। কিন্তু এজের ভ্যালু হলো 20, এটা একটা সংখ্যা, তাই এখানে কোনো কোটেশন নেই। আবার দেখুন, স্টুডেন্টের ভ্যালু হলো ট্রু, এটা একটা বুলিয়ান ডেটা টাইপ, যার মান শুধু ট্রু বা ফলসই হতে পারে। তাহলে একটা ভ্যালু আসলে কি ধরনের হতে পারে? এটা হতে পারে কোটেশনের মধ্যে ফাঁকা কোনো টেক্সট বা স্ট্রিং, হতে পারে কোটেশন ছাড়া কোনো সংখ্যা, আবার হতে পারে শুধু ট্রু বা ফলস, যেটাকে আমরা বুলিয়ান বলি। শুধু তাই না, এটা একটা আইটেমের লিস্ট বা অ্যারে হতে পারে, এমনকি একটা জেসনের ভেতরে আরেকটা ছোট জেসন মানে অবজেক্টও থাকতে পারে। আচ্ছা, সাধারণ কি ভ্যালু পেয়ার তো বোঝা গেল, কিন্তু যখন অনেকগুলো ডেটা একসাথে থাকে তখন সেগুলোকে কিভাবে সাজানো হয়? চলুন এবার দেখি জেসন কিভাবে একটা সাধারণ তালিকা থেকে শুরু করে আস্ত একটা ফাইলিং ক্যাবিনেটের মতো করে ডেটা গুছিয়ে রাখতে পারে। প্রথমেই আসি অ্যারের কথায়। এটাকে খুব সহজে একটা শপিং লিস্ট বা বাজারের ফর্দের সাথে তুলনা করা যায়। ভাবুন তো, লিস্টের নাম বা কি একটাই, ধরা যাক স্কিলস, কিন্তু তার অধীনে অনেকগুলো আইটেম থাকতে পারে, যেমন অটোমেশন, এআই, নোশন ইত্যাদি। এই যে দেখুন, এখানে কি হলো স্কিলস, আর তার অধীনে পরপর 3টা ভ্যালু আছে, অটোমেশন, এআই আর নোশন। এটা হলো একটা সাধারণ তালিকা বা লিস্ট। আর জেসনের ভাষায় এই তালিকাটা দেখতে হয় ঠিক এরকম। খেয়াল করে দেখুন, পুরো তালিকাটাকে একটা স্কোয়ার ব্র্যাকেট বা তৃতীয় বন্ধনীর ভেতরে রাখা হয়েছে, আর প্রত্যেকটা আইটেমকে আলাদা করা হয়েছে একটা কমা দিয়ে। ব্যাস, এই গঠনটাকেই বলা হয় অ্যারে। আর এই স্কোয়ার ব্র্যাকেটটা মনে রাখা কিন্তু খুব জরুরি। কিন্তু ডেটা যদি এর চেয়েও জটিল হয় তখন কি হবে? তখনই আসে নেস্টেড অবজেক্টের ধারণা। এটাকে ভাবা যেতে পারে একটা ফাইলিং ক্যাবিনেটের মতো, যেখানে একটা বড় ড্রয়ারের ভেতরে আরও অনেকগুলো ছোট ছোট ফাইল থাকে, তাই না? ঠিক তেমনি এটা হলো একটা জেসন অবজেক্টের ভেতরে আরেকটা জেসন অবজেক্ট। উদাহরণ হিসেবে ধরা যাক একটা পার্সন অবজেক্ট আছে। এর ভেতরেই দেখুন নাম আর কন্ট্যাক্ট তথ্যের জন্য আলাদা করে ছোট ছোট অবজেক্ট রাখা আছে। এই পদ্ধতিটাকেই বলে নেস্টেড অবজেক্ট। এর মাধ্যমে সম্পর্কিত সব ডেটাকে এক জায়গায় সুন্দর করে গুছিয়ে রাখা যায়, যা ডেটাকে একটা যৌক্তিক কাঠামো দেয়। বেশ, থিওরি তো অনেক হলো, কিন্তু আসল প্রশ্ন হলো বাস্তবে এটা কিভাবে কাজে লাগে। চলুন এবার দেখি জেসনের এই জ্ঞানটা কিভাবে অটোমেশন টুলগুলোতে ডেটা নিয়ে কাজ করার এক অসাধারণ ক্ষমতা আমাদের হাতে তুলে দেয়। জ্যাপিয়ার বা N8N-এর মতো টুলগুলোতে কাজ করার সময় আমরা কি দেখি? কিছু সুন্দর ইউজার ইন্টারফেস, কিছু বক্স, কিছু ফিল্ড, কিন্তু আসল ঘটনাটা ঘটছে পর্দার আড়ালে।
সেখানে আসলে যা হচ্ছে তা হলো এই রকম কাঠামোবদ্ধ জেসন ডেটার আদান-প্রদান। চলুন একটা খুব সাধারণ কিন্তু কাজের উদাহরণ দেখা যাক। ধরুন আমাদের কাছে কারো পুরো নাম আছে, কিন্তু কোনো একটা কারণে আমাদের শুধু প্রথম নামটা প্রয়োজন। অটোমেশনের দুনিয়ায় এই কাজটা কিন্তু প্রায় করতে হয়। প্রসেসটা কিন্তু একদম সহজ। দেখুন, প্রথমে ইনপুট হিসেবে পুরো নামটা নেওয়া হলো। এরপর একটা সিম্পল লজিক ব্যবহার করা হলো। পুরো নামটাকে স্পেস দিয়ে ভাগ করে তার প্রথম অংশটা তুলে নাও, আর তাতেই আউটপুট হিসেবে শুধু প্রথম নামটা চলে এলো। আর মজার ব্যাপার হলো, এই কাজটা করার জন্য কোনো জটিল কোডিং জানারই দরকার নেই। বেশিরভাগ অটোমেশন টুলের মধ্যে টেক্সটকে ভাগ করার জন্য ডট স্প্লিট বা একটা তালিকা থেকে প্রথম আইটেমটা নেওয়ার জন্য ডট ফার্স্টের মতো সহজ ফর্মুলা থাকে। আসল কথা হলো পেছনের যুক্তিটা বোঝা, যে আমরা আসলে নামটাকে স্পেস দিয়ে ভেঙে তার প্রথম অংশটা নিচ্ছি। এখন মনে প্রশ্ন আসতেই পারে, এত কিছু জানার দরকারটা কি? টুলগুলো তো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেই কাজ করে। কিন্তু সত্যি বলতে এই মৌলিক বিষয়গুলো বোঝাটা যে কোনো অটোমেশন বিল্ডারের জন্য একটা সুপার পাওয়ারের মতো। কারণটা হলো, জেসন বোঝা মানে শুধু কিছু নিয়মকানুন শেখা নয়। এর মানে হলো অটোমেশন সিস্টেমগুলো আসলে কিভাবে চিন্তা করে সেটা বোঝা। ডেটা কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, কিভাবে সেটা পরিবর্তিত হয়, এই পুরো যুক্তির খেলাটা তখন একদম পরিষ্কার হয়ে যায়। আর আসল কথা কি জানেন? ডেটা নিয়ে কাজ করার সময় প্রায় ৯০% সমস্যার সমাধান করার জন্য মাত্র হাতে গোনা কয়েকটা মূল ফর্মুলা আর কনসেপ্টই যথেষ্ট। সবকিছু মুখস্থ করার কোনো দরকারই পড়ে না। এই কথাটা তাই খুব গুরুত্বপূর্ণ। এখানে কোড শিখছি ভেবে ভয় পাওয়ার কিছু নেই, বরং ভাবা উচিত যে আমরা শিখছি এই ডিজিটাল দুনিয়ার জিনিসগুলো পর্দার আড়ালে ঠিক কিভাবে কাজ করে। এটা হলো সেই মৌলিক জ্ঞান। তাহলে এখন যখন কম্পিউটারদের এই গোপন ভাষাটা আমাদেরও কিছুটা জানা হয়ে গেল, এই নতুন জ্ঞান কাজে লাগিয়ে অসাধারণ কি তৈরি করা যেতে পারে, সেই ভাবনাটা এখন আমাদের সবার।